আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাত। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 16 থেকে 18 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বিক্ষিপ্ত চিত্তে বসে আছে শারহান। তার সামনে রাখা ধোঁয়া উড়ানো কফির উষ্ণ হাওয়া মিলিয়ে গেছে প্রকৃতির বাতাসে। জানালায় টাঙানো সফেদ রঙের পর্দা স্থির হয়ে আছে, তাতে কোনো হেলদোল নেই। শুনশান নীরবতা। এসির বোতা শব্দে আরও চটে যায় শারহানের মস্তিষ্ক। টেবিলে রাখা পেপার ওয়েটটার দিকে তীক্ষ্ণ ও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ইচ্ছে করছে এটা মেরেই সামনে থাকা সম্মানীয় ব্যক্তির মাথাটা ফাটিয়ে দেই, কিন্তু তা সম্ভব হলেও আপাতত নিজের বেখেয়ালে ইউজলেস ইচ্ছেকে অবদমন করল শারহান। সরু ভ্রু চূড়া কুচকে চোয়াল শক্ত করে বলল, আর কতক্ষণ ওয়েট করব? ও আদৌ আসবে? সামনে থাকা ব্যক্তিটি চমৎকার হাসলেন। তার মোটা ভ্রুজোড়া নাচিয়ে তৎক্ষণাৎ গভীর অভিব্যক্তি প্রকাশ করলেন। মেজাজ বিগড়ে যায় শারহানের। ঠুটগুজ করে বলল, চললাম আমি। টাইম ইজ ভ্যালুয়েবল রেদার দেন মানি। শারহান দুম করে উঠে দাঁড়াতেই দরজা স্লাইড করে ঢুকলো একজন শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। সাদা শার্টের সাথে কালো রঙের প্যান্ট, গলায় ঝুলছে কালো রঙের টাই, কোণে পর্যন্ত ফোল্ড করা হাতার বাম হাতে সিলভার রঙের হাতঘড়ি। গ্রানেন্দিওর উপরিভাগে দুই ভ্রুয়ের সন্ধিস্থলে একটা তারকা চিহ্ন, যা ইহতিশামের জন্মগত। এই চিহ্নের জন্যই তাকে তার আশেপাশের মানুষ অনেক স্পেশাল মনে করে। শ্যামবর্ণের হলেও তার বাচনভঙ্গি দূরদর্শিতায় সে অনন্য। নিজের কাজের সাথে শরীরের যত্ন নেওয়াটাও একটা শখ বলা চলে ইহতিশামের। উচ্চ গ্রীবা, তীক্ষ্ণ নাক, পুরু ওষ্ঠ ধরে এক অদ্ভুত মোহনীয় পুরুষ। দরজায় দাঁড়িয়েই নির্মল গলায় বলল, মে আই কামিন? সরফরাজ সব প্রসন্ন হাসলেন। হাসি হাসি চোখে ইহতিশামকে ভেতরে আসার অনুমতি দিলেন। ইহতিশাম ভেতরে এসে চেয়ার টেনে বসল। অরুণালোচন আঁখি নিয়ে তার দিকে তাকিয়ে আছে শারহান। ব্যাপারটা বুঝতে পেরেও সেদিকে কোনো রকম ভ্রুক্ষেপ করল না ইহতিশাম। সরফরাজের সাথে উষ্ণ ভাবের আদান প্রদান করে শারহানের দিকে তাকালো। হাস্যোজ্জ্বল চেহারায় ঝলমলে হেসে কমল গলায় প্রশ্ন করল, কেমন আছিস? শারহান উত্তর করল না। জ্বলন্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মাথায় দুপাশের শিরা ফুলে উঠেছে। তা দেখে মৃদু হাসল ইহতিশাম। শান্ত গলায় পুনরায় বলল, ট্রাফিক ছিল, আমি কি করব বল? নিয়ম মানতে তো তুইই শিখিয়েছিস আমাকে। শারহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। ইহতিশাম কিঞ্চিত অধর প্রসারিত করে বলল, বলবি না কেমন আছিস? শারহান তপ্ত গলায় বলল, কেন ডেকেছিস? চোখে হাসল ইহতিশাম। ইহতিশাম সম্পূর্ণ শারহানের বিপরীত চরিত্রের মানুষ, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের মিল ছিল, যা এখন আকাশ আর পাতালের মতো। ইহতিশাম কানে নিল না শারহানের ক্ষিপ্ত কথা। নরম গলায় বলল, তোকে দেখতে ইচ্ছে হলো তাই। আমি আমি বলল তো আসতি না? শারহান নাকের পাটা ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। গনগনে গলায় বলল, তোর আর আমার মাঝে এমন কিছুই নেই যে তুই বললেই আমাকে আসতে হবে। চেয়ারটাকে জোর করে সরিয়ে উঠে দাঁড়ায় শারহান। সরফরাজ চকিত হয় শারহানের ব্যবহারে। এর আগেও অনেক কেসে তারা দুইজন একে অন্যের মুখোমুখি হয়েছে। সবসময় অস্বাভাবিক ব্যবহার শারহানের। ইহতিশাম যতই সবটা সফটলি হ্যান্ডেল করতে চায়, শারহান তাদের সম্পর্কটা আরও জটিল করে ফেলে। দরজার কাছে গিয়ে থমকে যায় শারহান। তার চলে যাওয়ার আতর্কিত ঘটনায় উঠে দাঁড়ায় ইহতিশাম। দুই হাত পকেটে গুঁজে দৃঢ় হয়ে দাঁড়ায় শারহান। চোখ দুটো স্বাভাবিক রেখে তীর্যক গলায় বলল, নারকেল জিঞ্জিরার নারিকেল তেল দেওয়া বন্ধ কর চুলে। এই গন্ধে ট্রান্সজেন্ডার তো দূরে থাক, হিমেলও জুটবে না তোর। অনেকটা আক্রোশ নিয়ে থাই স্লাইড করে বের হয় শারহান। শারহানের উদ্ভুত কথায় হতভম্ব সরফরাজ স্মিত গলায় বলল, এইসব কি বলল শারহান? ইহতিশাম বিগলিত হাসল। সরস গলায় বলল, মানুষের শরীরে 206টি হাড়। শারহানের ঘাড়ের একটা হাড় বাঁকা, যা ওর মা হাজার চেষ্টা করেও সোজা করতে পারেনি। এই কথায় হাসতে ইচ্ছে হলো সরফরাজের, কিন্তু সে হাসলো না। তার মনে পড়ল সামিরার কথা, সরফরাজের একমাত্র মেয়ে, যার খুনের রহস্য উদ্ঘাটনের জন্য ইহতিশামকে আনা হয়েছে। ইহতিশাম ফুঁস করে একদম ছাড়ল। স্বগতোক্তি করে বলল, হয়তো আমার ওই একটা ভুলে শারহান আজ এতটা বিপর্যস্ত। ইহতিশাম দাঁড়ানো থেকে বসলো। নরম চোখে সরফরাজের দিকে তাকালো। তিনি একটা ফাইল এগিয়ে দিলেন ইহতিশামের দিকে। ইহতিশাম শীতল গলায় বলল, ওয়েল, সামিরার মোবাইল আর এফবি অ্যাকাউন্ট
সরফরাজ মোলায়েম গলায় বললেন, মোবাইলটা পাওয়া যায়নি, আর বাকি সব এই ফাইলেই আছে। আমি চাই যত দ্রুত সম্ভব তুমি খুনিকে আমার সামনে নিয়ে আসবে। আমি তাকে একটা প্রশ্নই করব, কেন সে আমার মেয়েকে এত নিষ্ঠুর মৃত্যু দিল। সরফরাজের গলা জড়িয়ে আসে। নিজের একমাত্র মেয়েকে নিজের চোখের সামনে ওইভাবে দেখার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করা সুখময়। টেবিলের উপর দুই হাতের ভাঁজের উপর মাথাটা কাত করে দিয়ে জান্নাইয়ের দিকে নির্বিশেষ তাকিয়ে আছে রাফাত। তার চোখ দুটো অদ্ভুতভাবে খেলছে। বরখা পরা থাকলেও মুখটা আজ খোলা জান্নাইয়ের। দুপুরের এই সময়টা লাইব্রেরি অফ থাকে। লাইব্রেরিয়ান আঙ্কেল লাঞ্চ করতে যায়, আর এই সময়টাই রাহাত কাটায় তার রেড চেরির সাথে। তাদের থেকে 4-5 বেঞ্চ পেছনে বসে আছে ইশাক। চোখের সামনে বই থাকলেও তার কর্ণ হয়ে আছে রাফাত আর জান্নাইয়ের কথোপকথনে। মাথার উপরেই ফ্যান, সেই বাতাসেই উড়ছে জান্নাইয়ের কাটা কাটা সামনের ছোট চুল। লাইব্রেরির উত্তর পাশের জানালা দিয়ে ঈষৎ হলুদ রোদ আসছে, তাতে ঝলমল করছে সেখানকার ফ্লোর। আর চোখে রাফাতের দিকে তাকিয়ে মৃদু গলায় জান্না বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? রাফাতের মধ্যে কোনো ভাবাবেশ হলো না। সে চেয়ে রইল। জান্না সামনে থাকা বই থেকে চোখ সরিয়ে ভুরু কুঁচকে রাফাতের দিকে তাকায়। রাফাত রহস্য হাসে, মাথাটা উঠিয়ে দুই হাতের উপর চিবুক রেখে সহজ গলায় বলল, অনেক অনেক বড় হয়ে গেছো তুমি। জান্না স্মিত হাসলো, সরস গলায় বলল, 3.5 বছর অনেকটা সময় রাফাত। রাফাত গম্ভীরভাবে মাথা দোলায়, আলতো হেসে বলল, অনেক সুন্দরও হয়েছো তুমি। এই তোমার নাকটা এত চিকন হলো কি করে? আগে তো মোটা ছিল। জান্না হাসির ছলে গোড় আপত্তি করে বলল, মোটেও না। রাফাত সোজা হয়, চেয়ারে ঠেস দিয়ে বসে বিরস মুখে বলল, শুনেছি বিয়ের পর নাকি মেয়েদের রূপ খেলে ওঠে। তোমাকে দেখে বিশ্বাস হলো। অবশ্য বয়সন্ধিকালের পর মেয়েরা এমনিতেই সুন্দর হয়ে যায়। কপট রাগী চোখে তাকায় জান্না। গা দুলিয়ে হেসে ওঠে রাফাত। জান্না সরস গলায় প্রশ্ন ছুড়ে, আঙ্কেল আন্টি কেমন আছে? রাফাত সোজা বলল, ভালো। রোশনি আপু ভালো। পুচকুটা কত বড় হয়েছে এখন? নিশ্চয়ই হাঁটতে পারে। রাফ আমোদে গলায় বলল, শুধু হাঁটতে না, দৌড়াতেও পারে। সরস হাসে জান্না। আচমকা রাফাত থম মেরে যায়। কৌতূহলপ্রদ হয়ে বলল, তোমার পরিবারে কে কে আছে? জান্না অনেক আগ্রহ নিয়ে বলল, বাবা, আম্মা, শুভ্রা আপু, সেরাজ ভাইয়া আর তাদের ছেলে জাবিন, মেয়ে তিতি। বিরস হাসলো রাফাত। হতাশ গলায় বলল, সব তো একই, শুধু আমার জায়গায় অন্যকে বসালি। জান্নাত থম মেরে যায়। কিছুক্ষণ দুইজন কোনো কথা বলল না। জানালা দিয়ে কাকের ডাক শোনা যাচ্ছে। স্কুলের পাশে থাকা কৃষ্ণচূড়ার গাছ থেকে একটা অজানা পাখির আওয়াজও শোনা যাচ্ছে। মৌনতা ভেঙে জান্না বলল, তোমার গার্লফ্রেন্ডের কি খবর? রাফাত হাসলো, রসালো গলায় বলল, বিয়ে হয়েছে, 2 মান্থ প্রেগনেন্ট। খিলখিল করে হেসে ওঠে জান্না। ফিচেল গলায় বলল, ছেঁকা খেলে আবার? ট্রু সেকাখুর তুমি। রাফাত নিরাশ গলায় বলল, সেইটার শুরু তো তুমিই করলে। ছোট দম ফেললো জান্না। জান্না যতই চাইছে রাফাতকে মোটিভেট করার, ততই সে আরো ভেঙে পড়ছে। রাফাতের ক্লাসমেট অনিতা রাফাতকে পছন্দ করত, কিন্তু এত এত সিদ্ধ করার পরও যখন ডাল গলল না, তাই একজন প্রসিদ্ধ ব্যবসায়ীর গলায় মালাটা পরিয়েই দিল অনিতা। রাফাত একটা ছোট্ট জার এগিয়ে দেয় জান্না এর দিকে। ছোট্ট জারে লাল লাল চেরি। আপ্লুত হয় জান্না, তা খুলেই একটা মুখে দেয়। উৎসুক গলায় প্রশ্ন করলো, তুমি এনেছো? উহু, আমার এক বন্ধুকে দিয়ে স্পেন থেকে আনিয়েছি। বন্ধুর কথা বলাতেই ইশাকের দিকে তাকায় জান্না। জান্না এর চোখের আগত প্রশ্ন পড়ে ফেলল রাফাত। স্বাভাবিক কণ্ঠে বলল, ইশাক আমার সাথেই পড়তো, ওর বাড়ি কুমিল্লা। জাপান গিয়েই আমাদের পরিচয়, রক্তের সম্পর্কহীন আত্মার সম্পর্ক। জান্না ফিচেল হেসে বলল, এজন্যই তোমার মতো পাগলের পাল্লায় পড়ে সব ছেড়ে ছুড়ে এখানে এসে পড়েছে। জান্না এর কথার পেছনেই বলে ওঠে রাফাত, পাগল তো তুমি আমায় করলে, এখনো কিছু বললে না আমাকে। বিয়ে কেন করলে তুমি? জান্না ছোট্ট দম নিয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে রাফাত, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যকে দোষ দিয়ে নিজের অপরাধ ঢাকতে চাইছো? জান্না অপরাধীর চোখে তাকায়। রাফাতের নিষ্প্রভ চোখজোড়া ব্যথাতুর, কিন্তু জান্নায়ের কিছুই করার নেই। তার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। লাইব্রেরিতে শুধু বইয়ের সমাগম, সেই সাথে প্রাণহীন কাঠের টেবিল চেয়ার। নিঃশ্বাসের আওয়াজও যেন কাঁপিয়ে দেয় একে অন্যকে। রাফাত আর জান্না কেউ কথা বলল না। তাদের চোখজোড়া বলে যাচ্ছে কথা প্রগাঢ়ভাবে একে অন্যের সাথে। নিস্তব্ধতার ছন্দ তুলল রাফাত। বলল, তোমার হাজব্যান্ড কি করে? জার্নালিস্ট। কোন কোন পেপারের? জানি না। রাফাত কপট বিস্ময় প্রকাশ করে বলল, হাসালে। হাজব্যান্ড কোন পেপারের সাংবাদিক জানো না? জান্না কাঠখোট্টা গলায় বলল, প্রয়োজন বোধ করিনি। সত্যি কি আঙ্কেল আন্টি একে অপরকে? ধক করে ওঠে জান্না এর বুক। নিজের বাবা মায়ের মৃত্যুকে সে ভুলতে চায়,
ভুলতে চায় সে ভয়ঙ্কর রাতের কথা, ভুলতে চায় সেই অবিশ্বাস্য সত্য, ভুলতে চায় তার ভয়ঙ্কর অতীত যা আজও তাকে রাতে ঘুমাতে দেয় না। নিজেকে যথাসম্ভব অটল রেখে শক্ত গলায় জান্না বলল, মাম্মা অ্যাডিক্ট ছিল। ফোঁস করে দম ফেলল রাফাত। গাঢ় গলায় বলল, আমি আগেই বলেছিলাম আন্টিকে ট্রিটমেন্ট করাতে, বাট আঙ্কেল। একটা শক্ত ঢোক গিলে উঠে দাঁড়ায় জান্না, ব্যস্ত গলায় বলল, আমার কোচিং আছে, যেতে হবে। উঠে দাঁড়ায় রাফাত, নির্মল গলায় বলল, আচ্ছা যাও। কয়েক কদম গিয়ে ফিরে আসে জান্না, রাফাতের চোখে চোখ রেখে বলল, তিলকে দেখেছ? রাফাত ভ্রু তুটি করে গম্ভীর গলায় বলল, কোন তিল? আমার বান্ধবী তিল। কেন, কি হয়েছে? ও তোমাকে পছন্দ করে, অনেক ভালো মেয়ে। ঝরা আসে রাফাত, উপহাস করে বলল, মৃত নদীতে জোয়ার আসে না জান্না। রাফাতের কথায় প্রত্যুক্তি করে জান্না, মৃত নদী যদি খরস্রোতা নদীর সংস্পর্শে আসে তাহলে সে প্রাণ ফিরে পায়। অনেক বড় হয়ে গেছো তুমি, জটিল জটিল কথা বলতে শিখেছো। আফটারঅল আমার ছোট রেড চিরি এখন কারো বিবাহিত স্ত্রী, কিন্তু তাই বলে অন্যের দেওয়া প্রাণের আমার দরকার হবে না। তুমি ফিরবে আমার রেড চেরি হয়ে। তা সম্ভব নয় রাফাত। দুর্বোধ্য হাসলো রাফাত, বলল, তোমার হাজব্যান্ডের নামটা বললে না রেড চেরি? আজকাল জিজ্ঞেস না করলে কোনো কিছুই বলো না, পর হয়ে গেলে। জান্না ভারী গলায় বলল, শারহান। শারহান জেদি। লাগাতার রিং বেজে যাচ্ছে জান্নায়ের মোবাইলের, কিন্তু রিসিভ হচ্ছে না। অসহনীয় গরম আরও অসহনীয় হয়ে উঠল শারহানের জন্য। ঝিমঝিম করছে তার শরীর, রুম জুড়ে পায়চারি করছে সে। প্রশস্ত দুই চোখের পাতায় যেন অগ্নি ঝরছে, কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ জলের প্রস্রবণ। রাগে চোয়াল শক্ত হয়ে আসে শারহানের। অবাক দৃষ্টিতে শারহানকে দেখছে সৃজা, অস্থিরতা দাপিয়ে বেড়াচ্ছে। শারহানকে দাঁত মুখ খিচে বিড়বিড় করে যাচ্ছে। ওপাশে কল রিসিভ হতেই খিস্তি মেরে ওঠে শারহান, কোথায় গিয়েছিলেন? কোথায় ছিলেন আপনি? কল কেন রিসিভ করছিলেন না? ছোট দাম নাই জান্না নরম গলায় প্রত্যুক্তি করে বলল, সরি, তিতির শরীরটা ভালো নেই, সকাল হতেই গা গরম ছিল, কিছুই খেতে চাইছিল না, দুপুরে একটু জোর করে খাইয়েছিলাম, আর তারপরই গড়গড় করে সব উগড়ে দেয়। খুব কাঁদছিল, কারো কাছেই যাচ্ছিল না, ওকে ঘুম পাড়াতে গিয়েই দেরি হয়ে গিয়েছে। শারহান কপাল ভাঁজ করে উদ্বিগ্ন গলায় বলল, এখন কি অবস্থা? ডক্টরের কাছে নিয়েছে? জান্নাত নিরুদ্বেগ গলায় বলল, না, এখন ঘুমোচ্ছে। আপু বলল, ঘুম থেকে উঠলে যদি খারাপ কিছু দেখে তাহলেই ডক্টরের কাছে নিয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে শারহান, তার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সৃজা। অপ্রস্তুত হয়ে শারহান ঘর থেকে বেরিয়ে বাইরের প্রাঙ্গণে আসে। তপ্ত সূর্য তার আগুন যেন উগড়ে দিচ্ছে। কমল গলায় প্রশ্ন করে শারহান, আপনি খেয়েছেন? জি। আরও বেশ কিছু সময় কথা চলতে থাকে তাদের। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে হতাশ চোখে চেয়ে থাকে সৃজা। শারহান গরম সহ্য করতে পারে না, কিন্তু গনগনে মধ্য দুপুরের প্রভাকরের হিংস্রতাপে শারহানের কপাল বেয়ে ঝরছে ঘাম। অ্যাডামস অ্যাপেলের নিচটায় জমেছে মুক্তোর দানার মতো নোনতা জল। ফোল্ড করা লোমশ হাত দুটোর মধ্যে চিকচিক করছে সেই ঘাম। লালচে আবায় রাঙিয়ে যায় শারহানের ফর্সা মুখ। চোখের পাতায় টপকে পড়া উষ্ণ জল মুছে দেয় হাতের উল্টো পাশ দিয়ে। নাকে চোখে ব্যক্ত হয় অস্বস্তি। অদরের কোণে প্রসারিত করে এক চোখ ক্ষীণ করে সূর্যের দিকে তাকায় শারহান। চোখ বুজে আসে তার। একটা ঠান্ডা বাতাস আসতেই বেখেয়ালিভাবে নিজের শার্টের কলারটা পেছন দিকে ছাড়িয়ে দেয় শারহান। তবুও মুখে উচ্ছল হাসি। নিচের দিকে তাকাতেই দেখে ধুলো উড়ানো প্রাঙ্গণে তার ছায়ামূর্তি। শারহান সেদিকে দৃষ্টি ক্ষেপণ করে জান্না এর সাথে কথা বলায় ব্যস্ত। নিজের ছায়া দেখে স্মিত হাসে শারহান। পৃথিবীর সবাই সবাইকে ছেড়ে চলে গেল, এই ছায়া কখনো তার মালিককে ছেড়ে যায় না। সৃজার ধমনীতে বহমান রক্তকণিকা সরস হয়ে ওঠে মুহূর্তে। একটু পরই র্যাশ দেখা দিবে শারহানের। এই উত্তপ্ত সূর্যের সরাসরি বেগুনি রশ্মি বেশিক্ষণ হজম করতে পারে না শারহান। কিন্তু আজ দিব্যি সেখানে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে। ভীত হয় সৃজা, তাহলে কি শারহান সত্যি সত্যি জান্নাকে ভালোবাসে? রুমে এসেই ওয়াশরুমে ঢুকে শারহান, পানির ঝাপটা মেরে শীতল করে নিজেকে। তার দিকেই নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে সৃজা। আয়নার সামনে দাঁড়াতেই দেখে গলার আর মুখের বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে আছে। বিগলিত হাসে শারহান। রজনীগন্ধার জন্য এইটুকু কষ্ট তো সহ্য করাই যায়। সৃজা হেয়ালি গলায় অভিমান নিয়ে বলল, জান্নাতের প্রতি ঝুঁকে যাচ্ছ তুমি। বিক্ষিপ্ত হাসে শারহান, সরব গলায় বলল, এটা তো হওয়ারই ছিল, আমার রজনীগন্ধা সে। সৃজা দমদমে গলায় বলল, ভালোবাসো ওকে? স্মিত হাসে শারহান, রহস্য ছলে বলল, ভালো তো আমি তাকে বেসেছি, যার চোখে ধারালো চাহনিতে আমি খুন হয়েছি। পরম আবেশে চক্ষু মুদন করে শারহান। তার মানসপটে ভেসে ওঠে দুটো চোখ, হাস্যজ্জ্বল চেহারার সেই চঞ্চল কিশোরীর দুই চোখ। তার চোখে কিছু একটা ছিল,
নবযৌবনা সেই কিশোরীর বারবার ফিরে দেখেছে শ্রান্ত ঘামার্ত চিন্তিত সারহানের দিকে। তার পরনে বাদামি আর নীলের মিশেলের চেক শার্টের মাঝে থোকা থোকা রক্তের ছাপ। কিশোরীটি তার নরম কিশলয়ের মতো ওষ্ঠাধর কিঞ্চিত প্রসারিত করে হাসছে। কোমরে ছড়ানো রেশম কালো চুল নড়ছে তার। বারবার ফিরে চাওয়াতে একটা হাঁটু ছড়ানো ফরক পরা, মোজাবিহীন দুই ফর্সা পায়ে স্কার্ফ পরা। বেখেয়ালিভাবেই সারহান তাকায় সেই কিশোরীর দিকে। কিশোরী হাসছে, তার হাসিতে মুক্ত ঝরছে। সারহান সেই হাসিতে ঘায়েল হয়। ক্লান্ত চোখ আর পরিশ্রান্ত দেহে কিশোরীর দিকে তাকাতেই সারহানের হৃদকম্পন থেমে যায়। কিশোরীটি তার পাশে থাকা বলিষ্ঠ মানুষটির হাত চেপে ধরে এগিয়ে যাচ্ছে আর সারহানকেই দেখে যাচ্ছে। চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত সেই চোখেই হারিয়ে যায় সারহান। তার মৃত্যু দেখে সে ওই চোখে এক ভয়ঙ্কর তৃপ্তিকর ঐশ্বরিক মৃত্যু। ফাঁকা রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে জান্না আর রাফাত। জান্না দ্বিধান্বিত হয়ে তাকায় রাফাতের দিকে। রাফাত সোজা দৃষ্টি রেখে আনমনে হেঁটে চলছে। নিরুদ্বেগ নিরুত্তাপ গরমে টি শার্ট গায়ের সাথে লেপ্টে আছে, তবুও ভাবলেশহীনভাবে হেঁটে চলছে সে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে তার সাথে এগিয়ে চলছে জান্না। আকাশ ভেসেছে ফিকে নীলাভ রঙে। দূরের আকাশে উড়ে চলছে নিড়ে ফেরা পাখি। কেউ কথা বলছে না। রহস্য হাসলো রাফাত। দূরে দূরে চলছে সে। তার এই অবস্থা দেখে ভ্রুকুটি করে জান্না থম মেরে দাঁড়িয়ে যায় সে। কপট রাগ নিয়ে বলল, হাসছো কেন? আওয়াজ করে হেসে ওঠে রাফাত। দাঁত কিরমির করে জান্না জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, হাসি বন্ধ করো মিয়া খলিফার চামচা। হাসি বন্ধ করে ড্যাব ড্যাব করে তাকায় রাফাত। পদযুগল তার স্থির হয়েছে আগেই। কপট বিস্ময় নিয়ে বলল, ছি, কি বললে তুমি? জান্না প্রাণ খুলে হাসে। সেই হাসিতে উৎফুল্ল হয় রাফাতের হৃদযন্ত্র। অনেক কষ্টে হাসি থামিয়ে জান্না বলল, তুমি হাসি বন্ধ করলে না কেন? বড্ড পেকে গেছো তুমি? তা তো অবশ্যই। রাফাত মিচকি হেসে ফিচেল গলায় বলল, হ্যাঁ, লাল টসটসে। জান্না নাক ফুলিয়ে বলল, বেহুদা রাফাত। গা দুলিয়ে হেসে ওঠে রাফাত। ছোটবেলা থেকে একদম বন্ধুর মতো সম্পর্ক রাফাত আর জান্নায়ের। জান্নাত যতটা না নিজের দেহ সম্পর্কে অবগত, তার চেয়ে বেশি রাফাত তা নিয়ে তটস্থ। শিশু থেকে কিশোর জীবনে পদার্পণের প্রথম ধাপ অতিক্রম করে জান্না রাফাতের হাত ধরে। তার প্রথম মান্থলির সময়টাও রাফাত ছিল জান্নায়ের সাথে। তাকে বুঝিয়েছে তার শারীরিক পরিবর্তনের কারণ, তার প্রয়োজনীয়তা। তাই তাদের মধ্যে সম্পর্কটা অন্যান্য বন্ধুত্বের থেকেও গভীর। তাদের সম্পর্কের গভীরতা বোঝার আগেই নতুন সম্পর্ক তৈরি হয়, যা সম্পর্কে রাফাত সপ্রতিভ থাকলেও জান্না ছিল অজান্তা। সেই সম্পর্কের মানে তখন বুঝতে পেরেছে জান্না, যখন তার জীবনে সারহান আসে। বিরস মুখে রাফাত বলল, বড্ড বেখেয়ালি ছিলে, কিন্তু এখন নিজেকে সামলে নিয়েছ, বড় হয়ে গেছো তুমি। ছোট্ট রেড চেরি আজ। ফোঁস করে এক শ্বাস ফেলল রাফাত। তার রেড চেরি আজ অন্য কারো। ভাবতেই গা গুলিয়ে আসে তার। ভালোবাসা তো ছিল না তাদের মধ্যে, তবুও ছিল কিছু একটা। ছিল একে অন্যের সাথে পথ চলার অঙ্গীকার, ছিল পাশাপাশি থাকার চেষ্টা, ছিল একজনের সুখে অন্যজনে হাসার আর একজনের দুঃখে অন্যজন কাঁদার। আর সব বদলে গেল। বুকটা ভারী হয়ে আসে রাফাদের। চোখ ভরে আসে তার। নিজেকে দোষী মনে হয়। কেন গেল সে তার রেড চেরিকে ছেড়ে? কেন গেল সে? দূরে দাঁড়ানো জাবিনকে দেখতে পায় জান্না। তাকে দেখে এগিয়ে আসে জাবিন। হালকা গলায় বলল, তুমি এখানে? জান্না নির্মল গলায় রাফাতকে দেখিয়ে বলল, উনি আমাদের স্যার। সরস হাসে জাবিন। রাফাতকে সালাম দেয়। মোলায়েম গলায় তার প্রত্যুত্তর করে রাফাত, কিন্তু জান্নায়ের দিকে তাকিয়ে রাগান্বিত গলায় বলল, তোমাকে না রিক্সা করে আসতে বলেছি? সারহান টাকা দিয়ে যায়নি? জাবিনের কথায় বিরক্ত হয় জান্না। তপ্ত গলায় বলে ওঠে, জাবিন অনুতপ্তের স্বরে বলল, সরি। কিছু একটা আন্দাজ করতে পারলেও তা সম্পর্কে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না রাফাত। শীতল গলায় বলল, ওকে, আমি যাচ্ছি তাহলে। রাফাত যেতেই কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ে যাবিন, ওই স্যার তোমার সাথে আসলো কেন? জান্না অতি স্বাভাবিক গলায় উত্তর দেয়, স্যার হায়ার ম্যাথের টিচার, কিন্তু পেশায় কি জানো? ডক্টর। মিটমিটিয়ে হাসে জান্না। বুড়ো নাচিয়ে জাবিন বলল, হাসার কি? সায়েন্স নিয়ে পড়লে যদি হায়ার ম্যাথ না পড়ে, তাহলে পড়ার দরকারটা কি? আইসি, তুমি এখানে কেন? কোচিং নাই? জাবিন নির্বিঘ্ন গলায় বলল, যাইনি। পড়ালেখা করে কি হবে? শেষে তো ওই নানা ভাইয়ার আড়তে বসতে হবে। সারহানের মতো তো আর দুনিয়া ঘুরে বেড়াতে পারবো না। দুর্বল হাতে একটা চাটা মারে জাবিনের মাথায় জান্না। ভারী গলায় বলল, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। জাবিন মামার নাম ধরে কেন বলো তুমি? জাবিন ফিচেল হেসে বলল,
জাবিন ফিচেল হেসে রসালো গলায় বলল, তাহলে তুমিও আমাকে আপনি করে বলো, আমি তো বয়সে তোমার থেকে বড়ই। ইস, এসেছেন বুড়ো খোকা, ভাগো। খলখল করে হেসে ফেলে জাবিন। কথাবার্তায় প্রায় বাড়ির কাছে চলে আসে তারা। জাবিন জান্নাকে একাই যেতে বলে, কারণ অন্তরা তাদের একসাথে দেখলে আবার খেপে যাবে। বাড়ির ভেতরে পা রাখতেই দৌড়ে আসে তিতি। উচ্ছ্বসিত সে জান্না মাথা থেকে নেকাপটা খুলতেই ঝরা হাসে তিতি। জান্না এর ঠোঁটে টুপ করে চুমু খায় সে। অতি উৎসাহের সাথে বলল, পরিমা এসো এসো। জান্নাকে হাত ধরে ভেতরের দিকে নিয়ে আসে তিতি। তাকে দেখেই মুখ বাঁকায় অন্তরা। তার কঠিন চেহারা দেখে জান্না এর উজ্জ্বল চেহারা মুহূর্তেই ম্লান হয়ে যায়। একটা চিকন সরে চোখ তুলে তাকায় জান্না। কেমন আছো জান্না? ভুরু জোড়া চড়িয়ে উচ্ছ্বসিত গলায় জান্না বলল, তুমি তুমি কখন এলে? মেয়েটি মিষ্টি হেসে বলল, এই তো একটু আগেই। জান্না জড়িয়ে ধরে শক্ত করে মেয়েটিকে প্রফুল্ল কণ্ঠে বলল, অনেক ভালো হয়েছে তুমি এসেছো, এইবার খুব মজা হবে। নিধি সিরাজের ছোট বোন, অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয় হোস্টেল থেকে ফিরে এসেছে, এখন এখানেই থাকবে। সবাই খুশি হলেও জমির বেশি খুশি হতে পারলেন না। শারহানের সাথে নিধির বিয়ে দিতে চেয়েছিল অন্তরা, কিন্তু শারহান রাজি হয়নি। অবশ্য এতে করে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। সারা বিছানায় বই খাতা ছড়িয়ে বসে আছে জান্না। মাথাটা টনটন করছে, কিছু ঢুকছে না। রসায়নের যৌগমূল পড়তে পড়তে তেনা তেনা জীবন। সাবানের যৌগ সংকেত, গ্লিসারিনের যৌগ সংকেত, উফ, অসহ্যকর। রসহীন রসায়ন, এর চেয়ে পদার্থ ঢের ভালো। গরমে উসখুস করছে জান্না এর মস্তিষ্ক। ছড়ানো চুল টেনে উঁচু করে পনিটেল করে নেয়। গায়ের ওড়নাটা পাশে রেখে বিছানার উপর ঝুঁকে ইলেকট্রন বিন্যাসে মনোযোগ দেয়। চোখের সামনে যেন হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি হেঁটে হেঁটে চলছে। অস্পষ্ট আওয়াজ করে জান্না। কিলবিল করছে সবগুলো মাথার নিউরনে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। বেজায় রাগ হচ্ছে জান্না এর নিজের উপর। কেন যে সায়েন্স নিয়ে পড়তে গেল? অবশ্য সবটা তার বাবার ইচ্ছে পূরণের জন্য। রাফাত অবশ্য বলেছে ডক্টর বরের ডক্টর কনে প্রয়োজন, অন্যথা হলে চলবে না। ভাবতেই জান্না এর ঠোঁটের কোণে ফুটে ওঠে অমসৃণ হাসি। বিষণ্ণতায় ছেয়ে যায় তার দু চোখ। জান্না ভাবে, সত্যিই কি বন্ধুত্বের চেয়ে বেশি কিছু ছিল রাফাত আর তার মধ্যে? পরিমা, পরিমা, পরিমা। তিতির উচ্ছ্বাসিত গলার আওয়াজে সপ্রতিভ হয় জান্না। ঝুঁকে বসা থেকে উঠে বসে সে। তিতি দৌড়ে তটস্থ হয়ে বিছানায় ওঠে। তিতির এমন ব্যস্ততায় জান্না কিছু ভাবার সময়ই পায় না। তিতি চোখে মুখে খেলে যাচ্ছে অকৃত্রিম উচ্ছলতা। তার ছোট ছোট লম্বা পাপড়িওয়ালা চোখ দুটো হাসছে। দুই হাতে জান্না এর গলা জড়িয়ে ধরে তার গালের সাথে মিশে থাকে। এই এক টুকরো সুখ যেন জান্না এর তপ্ত হৃদয়কে শীতল করার জন্য যথেষ্ট। প্রায় মিনিট খানেক জান্না এর শরীরের উষ্ণতায় মিশে থাকে তিতি। তাকে কোলের মধ্যে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় জান্না। শান্তি পায় সে। তার খালি খালি বুকটা যেন এক পশলা সুখে ভরে ওঠে। তিতির ছোঁয়ায় মাতৃত্বের স্বাদ পায় জান্না। মাঝে মাঝে তিতির কথায় সত্যি জান্না এর মা হতে ইচ্ছে হয়। একটা নরম নরম মাংসপিণ্ডকে নিজের জঠরে ধারণ করার তীব্র বাসনা জন্মে। তাকে বুকে আগলে রাখতে ইচ্ছে হয় তার আর শারহানের অংশ নিয়ে আসতে ধরায়। বিয়ের মাধ্যমে দুটি পরিবার, দুটি মানুষ একে অন্যের সত্তায় মেশে, কিন্তু তাদের এই সম্পর্কের বীজ শক্ত হয় যখন তাদের ভালোবাসার অস্তিত্ব তাদের ঘর আলো করে আসে। তিতির দিকে গভীর আবেশে তাকায় জান্না। মাঝে মাঝে তার মন খারাপ হয়, কারণ তিতির বাম চোখের পাশের একটা কাটা দাগ। এমনটা জান্নায়ের মায়ের ছিল। তিতিকে দেখলে জান্নায়ের মায়ের কথা মনে পড়ে। শীতল নিঃশ্বাস ফেলে জান্না। হয়তো একেই ভয়ঙ্কর নিয়তি বলে। তিতির গালে জবরদস্ত একটা চুমু খেয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, আমার তিতি সোনার কি হয়েছে? তিতি ফিক করে হেসে ভাঙা ভাঙা গলায় বলল, তুমি পড়ছো পরিমা? আই এম সরি। জান্না তিতির নরম নরম গাল দুটো টিপে বলল, আমার মিষ্টি মা, সরি না, সরি। তিতি দৃঢ়তার সুরে বলল, আচ্ছা। জান্না জোর হাতে তিতিকে পেছন থেকে জড়িয়ে তার গালের সাথে গাল লাগিয়ে বলল, কিছু বলবে আমার তিতি সোনা? তিতি বারো কয়েক মাথা জাকিয়ে বলল, হুম, বলো। ফট করে উঠে দাঁড়ায় তিতি। জান্না এর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল। অনেক মজা নিয়ে হাসলো জান্না। চোখের পাতা প্রশস্ত করে গালে হাত দিয়ে কপট বিষয় নিয়ে বলল, ও মা, তাই নাকি? হুম। তিতি আবারও মাথা জাগায়। বিগলিত হাসে জান্না। সরস গলায় বলল, আচ্ছা আমার মা, দাঁড়াও। লাফিয়ে উঠে তিতি দুই হাতে তালি মেরে বলতে থাকে, ইয়ে।
চোখে আসে জান্না ড্রয়ার থেকে একটা ওড়না নিয়ে বিছানায় বসে নিজের ওড়না আর বাড়তি ওড়নাটা দিয়ে তিতিকে শাড়ির মতো পরিয়ে দেয়। তিতি বউ সাজতে চেয়েছিল, তাই জান্না হালকা লিপস্টিক লাগিয়ে দেয় তিতির ফিকে গোলাপি ঠোঁটে। এক গাল হাসে তিতি, খুশি যেন উপচে পড়ছে তার চোখে মুখে। কোনো মেয়ের জীবনে প্রথম শাড়ি পরা হয়তো এই ওড়নার সাহায্যেই হয়, কিন্তু জান্নাতের জীবনে এমনটা হয়নি। বিয়ের আগেও সে প্রথমবার তার প্রাণের জন্যই শাড়ি পরেছিল, তাও একদম ঠিকঠাক করে। জান্না মিষ্টি গলায় বলল, একদম বউ বউ লাগছে আমার মিষ্টি পরিটাকে। ইয়ে। তিতির খুশিতেই যেন জান্নায়ের সারাদিনের ক্লান্তি মুছে গেল। মোবাইলের রিং বেজে ওঠে জান্নায়ের। শারহান ভিডিও কল করেছে তো, রিসিভ করেই তিতির কাছে দেয়। তিতি তার আদো আদো গলায় গদগদ হয়ে বলল, দেখো মামা বউ। শারহান স্মিত হেসে বলল, বাব্বা, আমার তিতি সোনা বউ সেজেছে। কেমন আছো তুমি? তিতি জান্নায়ের দেওয়া চুড়িগুলো দেখিয়ে নাড়তে নাড়তে প্রতুক্তি করে বলল, ভালো। শারহান ঝরা হেসে প্রশ্ন করে, বউ সাজতে ভালো লাগে আমার তিতি সোনার? তিতি বেখেয়ালিপনায় উত্তর দেয়, হ্যাঁ মামা, আমিও পরিমাণ মতো বউ হব। একগাল হাসে শারহান। 4 বছরের তিতির এই অদ্ভুত অভিলাষের কথা শুনে তিতি তার হাত দুটো উঁচু করে হাতে পড়া জান্নায়ের চুড়িগুলো যথাসাধ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হাত উঁচু করতেই তা কনুয়ের উপরে চলে আসে। কৃত্রিমভাবে পরা শাড়ির আঁচল চিবুক দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। তিতি আবারও গম্ভীর মুখে একরাশ অভিমান নিয়ে বলল, পরিমার চুড়ি ভালো না। শারহান চোখে এসে বলল, তাই? দেখো না পড়ে যাচ্ছে। তাহলে কি আমার তিতি শোনার জন্য চুড়ি নিয়ে আসবো? খলখলিয়ে হেসে ওঠে তিতি, হাঁসফাঁস করে বলল, হ্যাঁ মামা, লিপ লিপ তো তিকিও আনবে। জান্না মৃদু হেসে বলল, তিতি লিপস্টিক। তিতি দাঁতের সাথে দাঁত চেপে ধরে ফিক করে হেসে দেয়। শারহান স্মিত গলায় বলল, সব নিয়ে আসবো তিতি মামুনির জন্য। শারহান কল কেটে নাম্বারে ডায়াল করে। তিতি নিজেকে দেখায় ব্যস্ত। বিছানার উপর 2 পা আসন নিয়ে বসে কথা বলছে জান্না। তার কপাল আর তার গলায় ঘাম জমে আছে, তা তৃপ্তি নিয়ে দেখছে শারহান, কিন্তু তার সম্পর্কে অবগত নয় জান্না। ওপাশ থেকে কাঠখোট্টা গলায় শারহান বলল, তিতিকে এসব কে শিখিয়েছে? ওই ওই ইউজলেস নিধি। জান্না শান্ত গলায় বলল, জানি না। আপনি নিধি আপুকে ইউজলেস বললেন কেন? আম্মা তো তার সাথে আপনার বিয়ে দিতে চেয়েছিল। তো গাদি একটা, আর ওকে বিয়ে করলে আপনি হাতছাড়া হয়ে যেতেন তো। ইস, দুর্বোধ্য হাসে শারহান, কণ্ঠে গম্ভীরতা এনে বলল, এত রাত হয়েছে জেগে আছেন কেন? পড়ছিলাম। যে টেস্টগুলো দিতে পারিনি তা এখন তো দিতে হবে। শারহান গাঢ় গলায় বলল, তাই বলে রাত জেগে থাকবেন? একদম না, ডার্ক সার্কেল পড়ে গেছে আপনার চোখে। জান্নাত দুষ্টুমি ছলে বলল, ইস মিথ্যুক, আপনি বড্ড বেরসিক রজনীগন্ধা। জান্না অভিমানী গলায় বলল, তাই বুঝি? আমাকে ছেড়ে থাকতেই ভালো লাগে। শারহান শীতল গলায় বলল, কে বলল আপনাকে ছাড়া ভালো আছি? জান্না অনুরক্তি স্বরে বলল, তা নয়তো কি? শারহান ফোঁস করে দম ফেলল, নরম গলায় বলল, বউপালা কি এত সোজা? টাকা ছাড়া তো আজকাল মা বাবাও কেউ না, সেখানে বউ থাকবে কি করে? জান্না কপট অভিমান করে বলল, আমি কি আপনার কাছে কখনো টাকা চেয়েছি? আমি তো আপনার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি, নিজের সাধ্যের চেয়ে বেশি দিয়েছি সব সময়। আপনার কি আমাকে লোভী মনে হয়? উহু, ফুল কি করে জানেন সুবাস বিলায় বিনা স্বার্থে? আপনিও তো আমার ফুল, আমার রজনীগন্ধা। জান্নায়ের মনে বসন্তের শীতল হাওয়া বইতে থাকে। রজনীগন্ধা, হ্যাঁ, এই একটা শব্দ তার খুব পছন্দ। শারহানের মুখে রজনীগন্ধা শুনতেই জান্নায়ের সকল বিষণ্ণতা অবসাদ এক নিমিষেই উবে যায়। ফাগুনের মাতাল হাওয়ায় সব কিছু ঝরঝরে হয়ে যায়। মেয়েকে ঘুম পাড়ানোর জন্য খুঁজতে থাকে শুভ্রা, কোথাও না পেয়ে জান্নায়ের কাছে আসে। তিতির এই সাজ দেখে শুভ্রা হাস্যোজ্জ্বল গলায় বলল, এত রাতে সাজতে ইচ্ছে হলো কেন আমার মামুনির? তিতি চটপটে গলায় বলল, বউ, আমার লক্ষ্মী শোনা। তিতির চোখ যায় দরজার দিকে। সেরাজকে দেখে অধৈর্য হয়ে বিছানা থেকে নামতে গেলে পায়ের বেড়িতে ওড়না লেগে নিচে পড়ে যায়। জান্না শশব্যস্ত হয়ে তিতিকে উঠায়। নিজের গায়ের ওড়নার কথা বেমালুম ভুলে যায়। আর সেই সুযোগে সেরাজ তার লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে জান্নায়ের দিকে। হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ায় জান্না। শুভ্রা মেয়ের শরীর থেকে ওড়না খুলে জান্নাকে দেয়। বিরক্তির গলায় প্রশ্ন করে সিরাজকে, তুমি এখানে কেন? সিরাজ মিয়ে গলায় বলল, তোমাকে খুঁজছিলাম। শুভ্রা রেগে গিয়ে বলল, আমাকে খুঁজলে এখানে আসতে হবে তোমার? মেয়ের হাত ধরে টেনে নিয়েই জান্না বাধা দেয়, নরম গলায় বলল, তিতি আমার কাছেই আজ থাক আপু। শুভ্রা না করতে গেলেও জান্না এর কথায় চকচক করে ওঠে সিরাজের 2 চোখ। আনন্দে গদগদ হয়ে বলল, জান্না ঠিকই বলছে, তিতি আজ ওর কাছেই থাক। শুভ্রার মুখ জুড়ে বিরক্তি ছেয়ে যায়। সিরাজ কেন এমন চাইছে তা সে ভালো করেই বুঝতে পারছে, তাই নিজের ইচ্ছে না থাকলেও তিতিকে রেখে যায় জান্নায়ের কাছে। বই খাতা সব গুছিয়ে তিতিকে নিয়ে শুয়ে পড়ে জান্না।
তিতি তার ছোট ছোট দুই হাতে কি যেন গুনছে। আনমনে বলে ওঠে, পরিমা, কামড় দিলে ব্যথা পাওয়া যায় না? ভুরু কুচকায় জান্না। এটা কেমন প্রশ্ন জান্না সরল সরল গলায় বলল, কেন তিতি শোনা? তিতি তার দুই হাত জান্নায়ের দুই গালে চেপে ধরে মিষ্টি করে বলল, মামা তোমাকে কামড় দেয়, ব্যথা? জান্না লজ্জিত হয়। বাচ্চাদের মস্তিষ্ক আসলেই ঝকঝকে আয়নার মতো। এরা যা দেখে তা সহজে ভোলে না। জান্নায়ের বুকের কাছে সেই দাগ সেদিন দেখেছিল, কিন্তু তিতি কি করে বুঝলো তা কামড়ের দাগ? জান্না নরম গলায় বলল, এইসব বলতে নেই তিতি শোনা। কামড় দিবে কেন? মামা কি পচা? পচারা কামড় দেয়। তিতির দুই চোখ তার নিজের হাতে চুড়িগুলো ভীষণ জ্বালাচ্ছে। সেদিকে মনোযোগ দিয়েই বলল, তাহলে বাবা পচা, বাবা মামুনিকে কামড় দেয়। জিভ কাটে জান্না। তার আশঙ্কাই ঠিক। তিতি এমন কিছু দেখেছে যা তার ছোট মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। জান্না আলগোছে তিতির হাতে নিজের ঠোঁট বসায়, মিষ্টি গলায় বলল, এই যে না ঘুমালে এবারে কামড় দেয়, না ঘুমালে এইভাবে কামড় দেয়, ঘুমাও। খিলখিল করে হাসে তিতি। জান্না আদুরে গলায় আবার বলল, আর কখনো এইসব বলবে না তিতি, এইসব পচা কথা। আমার তিতি শোনা কি পচা? না, এখন ঘুমাও। তিতি দুই হাতে জড়িয়ে ধরে জান্নাকে। তার নাক ঘষতে থাকে জান্নায়ের গলার দিকটায়। জান্নায়ের সুরসুরি লাগে। কেমন গলায় বলল, এমন করছো কেন তিতি? গন্ধ। কি? মামা গন্ধ। প্রাণ খোলা হাসে জান্না। তিতিকে বুকের মধ্যে চেপে ধরে বলল, ওরে আমার দুষ্টু, ঘুমাও। জান্না সিদ্ধান্ত নেয় তিতিকে মাঝে মাঝে নিজের কাছে রাখার চেষ্টা করবে। এতে করে শুভ্রা আর সেরাজ হয়তো নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবে। চোখে রোদ চশমা লাগিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে ইহতিশাম। নিজের পাজেরো জিপের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বিরক্তি নিয়ে হাতের ঘড়িতে বারবার চোখ বুলাচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কলোনিতে। ছোট ছোট আদা পাকা দেয়ালের ঘর একটার সাথে আরেকটা লেগে আছে। হাঁটার রাস্তাও নড়বড়ে, ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাথর। একদম নিম্ন শ্রেণীর মানুষের বসবাস এখানে। ময়লা স্তূপ থেকে বিশ্রী গন্ধ এসে নাকে লাগছে ইহতিশামের। তবুও দৃঢ়চিত্তে অপেক্ষমান কারোর জন্য কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। ইহতিশাম হাসে। তাতেই লজ্জায় কুটি কুটি হয় বাচ্চাগুলো। যে ঘরটার সামনে অধীর আগ্রহ নিয়ে ইহতিশাম দাঁড়িয়ে আছে, কয়েক মুহূর্ত পর সেখানে একটা ছেলে প্রবেশ করে। ইহতিশাম গাড়ির লক করে সেদিকে পা বাড়ায়। বাম হাতের তর্জনী দিয়ে কাঠের ভঙ্গুর দরজায় আঘাত করতে একটা ছেলে দরজা খুলে দাঁড়ায়। ইহতিশামকে দেখেই দরজা লাগাতে গেলেই ইহতিশাম নিজের বলিষ্ঠ হাত দিয়ে ধাক্কা মেরে একরকম জোর করেই ভেতরে ঢুকে পড়ে। ঘুণে ধরা দরজা, বেতের সিলিং থেকে ঝরঝর করে কিছু ঘুণ পড়ছিল ইহতিশামের সাদা শার্টে। চোখ থেকে রোদ চশমাটা খুলে পকেটে নেয়। একরাশ বিরক্তি নিয়ে শার্ট ঝাড়তে থাকে। হিয়ালি গলায় বলল, ইউজলেস ফলো, এটা কি করলি? ছেলেটি থরথর করে কাঁপছে। চোখের নিচে কালি, সমস্ত মুখ জুড়ে অবসাদ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো। ইহতিশাম ছেলেটির দিকে একবার ভালো করে তাকিয়ে সম্পূর্ণ ঘর পর্যবেক্ষণ করে। বসার মতো কিছুই পেল না। ফুস করে একদম ফেলে ইহতিশাম। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছড়ে, একটা চেয়ারও নেই? ছেলেটা এখনো কাঁপছে। ইহতিশাম এগিয়ে গিয়ে ছেলেটির কাঁধে হাত রেখে আশ্বস্ত গলায় বলল, রিল্যাক্স ডুড, আই এম নট রয়্যাল বেঙ্গল টাইগার। ছেলেটি তার কাঁপা কাঁপা গলায় বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। ইহতিশাম বিগলিত হাসলো, ফুরফুরে গলায় বলল, আই নো। ছেলেটি ধুম করে ইহতিশামের পায়ের কাছে পড়ে ঝমঝমিয়ে কাঁদতে লাগলো। সিটকে সরে আসে ইহতিশাম। হতভম্ব গলায় বলল, আরে আরে, কুল ম্যান, কুল। চোখের চাউনিতে মানুষ চিনতে পারি আমি। আই নো ইউ ডিড নট কিল দ্যাট গার্ল, বিক্লেম। ছেলেটির দু চোখে শীতল জল ঝরছে। ফোলা দুই চোখ জ্বালা শুরু করে। ইহতিশামকে চেনে সে, তাই ভেবেছে তাকে ধরতে এসেছে। ইহতিশাম নিঃশব্দে নিঃশ্বাস ফেললো। ফিকে গলায় বলল, একটু বসতে দে রে ভাই, তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে গেল। ইহতিশামের কথায় ছেলেটি একটু ধাতস্থ হয়ে চৌকির পাশে থাকা এক পায়া ফাটা চলচকি এনে দিল। ইহতিশাম হালকা চাপ দিয়ে বসলো। ছেলেটি ইহতিশামের সামনে অপরাধী মুখ করে থম মেরে বসে রইল। ইহতিশাম দুই হাতের আঙ্গুল ভাঁজ করে ছোট্ট করে জিজ্ঞেস করলো, নাম কি? ছেলেটি চট করে বলল, জসিম। নাম বলে শ্বাস ফেলল জসিম। জসিমের চোখ দুটো দেখে ইহতিশাম বুঝলো সারা রাত নেশা করে এসেছে। জসিমের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, কোথায় ছিলি রাতে? জসিম চোরা চোখে তাকায়। গলাটা কাঁপছে তার, চোখটিও প্রস্ফুটিত হচ্ছে। দুই হাতের বেড়ে আটকে রেখেছে। পা দুটো তার উপর চিবুক দিয়ে ভীত সম্প্রান্ত হয়ে বসে আছে। ইহতিশামের প্রশ্নে মিনমিনে গলায় অনেকটা ভয় নিয়ে বলল, কাজে। ইহতিশাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের মোবাইল হাতে নেয়। তাতে অক্ষি নিবদ্ধ করে বলে,
কাজটা কি? জসিম বড় বড় কয়েকটা ঢুক গিলল, কিন্তু উত্তর দিল না। ইতিশাম স্বাভাবিক গলায় বলল, মিথ্যে বলিস না তাহলে কিন্তু। জসিম জব করে এসে ইতিশামের হাত চেপে ধরে অধৈর্য গলায় বলল, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। ইতিশাম বিরক্তি নিয়ে বলল, বললাম তো করিসনি খুন তুই। এখন পুরো ঘটনা খুলে বল, এক চুলো মিথ্যে নয়। জসিম সরে বসলো, তার সামনে ভেসে উঠতে থাকলো সেই দুর্বিষহ দিনগুলো। স্থির হয় সে, নিষ্কম্প গলায় বলতে শুরু করে, সেদিন যখন আমি পিৎজা ডেলিভারি করতে যাই তখন দরজা খুলে একজন পুরুষ। লোকটির চোখে চশমা, মাথায় ক্যাপ আর গায়ে কালো জ্যাকেট। বাংলোর বাইরে লাইট থাকা সত্ত্বেও তার চেহারা আমি ভালো করে বুঝতে পারিনি, কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সে যখন পিৎজা নিচ্ছিল আমার কাছ থেকে তখন তার বিদ্যা আঙ্গুল কাঁপছিল। আমি তাকে জিজ্ঞেসও করছিলাম অর্ডার কোনো আপুর ছিল। লোকটি বলল সে ভেতরে আছে। আমি ভেতর থেকে একটা আওয়াজও শুনছিলাম। লোকটার দিকে তাকাতেই তিনি হাসলেন, বললেন ঘরে পার্টি হবে। আর আওয়াজটাও ব্লান্ডার মেশিনের, কিন্তু আমার কাছে অদ্ভুত লাগলো। ইতিশাম ভুরু নাচিয়ে বলল, কেন? জসিম ভীত গলায় বলল, আমি ব্লেন্ডারের আওয়াজ চিনি। শীতল শ্বাস ফেলল ইতিশাম, সরু গলায় বলল, তারপর? জসিম ঝরঝর করে কাঁদতে লাগলো। ইতিশাম শক্ত চোখে তাকাতেই কান্না গিলে বলল, সেদিন সেই অর্ডার পৌঁছে দেওয়ার কথা ছিল সাগরের। ওর মা অসুস্থ হয়, ও ছুটি নিয়ে চলে যায়, তাই আমাকে এই অর্ডার ডেলিভারি করতে যেতে হয়। কিন্তু পরদিন সকালে যখন পত্রিকায় খবর বের হয় আর পুলিশ জানতে পারে আমি পিৎজা ডেলিভারি করেছি, আর তখন আমাকেই সন্দেহ করে। বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না। আর কিছু বলতে পারলো না জসিম, অঝরে কাটতে লাগলো। খুনি সন্দেহ করে জসিমকে 3 দিনের রিমান্ডে বেধড়ক মারে, কিন্তু পরে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়। পুলিশের খাতায় এন্ট্রি পাওয়ায় তার পার্ট টাইম জবটাও হাতছাড়া হয়, পড়ালেখাও বন্ধ হয়ে যায়, কোথাও কোনো কাজও পায় না। ইতিশাম দীর্ঘশ্বাস ফেলল। কথায় আছে, শখানেকের অপরাধীর মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা পাক। ইতিশাম উঠে দাঁড়ায়, নিরুদ্বেগ গলায় বলল, তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। জসিম হাত দিয়ে চোখের পানি মুছে বলল, স্যার একটা কথা বলবো? জহিম জসিম সাহস নিয়ে চাপা কণ্ঠে বলল, সেদিন আমি একটা মেয়েকেও সেখানে দেখেছিলাম, গায়ে টপস আর কালো জিন্স পরা। আমি ভেবেছি সেই হয়তো সামিরা ম্যাম, কিন্তু পত্রিকায় যখন তার ছবি দেখলাম তখন বুঝেছি সে অন্য কেউ ছিল। লোকটি বলেছিল ঘরে পার্টি, হয়তো তার কোনো বান্ধবী হতে পারে। ইতিশাম সদিগ্ধ গলায় বলল, পুলিশকে কেন এই কথা বলনি? স্যার, এই কথা বললে আমাকে আরো ফাঁসিয়ে দিত। আমি তো মেয়েটাকে একটুখানিই দেখেছি, দেখলে হয়তো মনে পড়বে, কিন্তু ওই মেয়ে যদি জানতে পারে এই কথা তাকে ধরার আগেই, তাহলে তো। ইতিশাম মাথা জাগালো, গম্ভীর গলায় বলল, রাইট, ইউ আর ইন্টেলিজেন্ট। ইতিশাম একটা কার্ড দেয় জসিমকে, আর একটা ঠিকানা। এখানে গিয়ে ইতিশামের কথা বললে তার কাজের ব্যবস্থা হয়ে যাবে, আর লেখাপড়া আবার শুরু করতে বলে। ইতিশাম চলে যেতেই হতাশ শ্বাস ফেলে জসিম। যদি আর কয়েকটা দিন আগে এই মানুষটা তার জীবনে আসতো, তাহলে তার বাবা আজ বেঁচে থাকতো। এই ছিল জান্নাতের পর্ব 16 থেকে 18 পর্যন্ত, সবগুলো একসাথে।